আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মতিচুরের লাড্ডু বা বেসনের লাড্ডু রেসিপি। আর এই রেসিপিটি মাত্র ৩টে উপকরণেই আপনি খুবই সহজে বাসায় বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে মূল রেসিপিতে যাই। এখন আমি ১ কাপ পরিমাণ এখানে বেসন নিয়ে নিয়েছি। অবশ্যই বেসনটা ভালো মানের হতে হবে এবং আমি নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এখানে কোনো লবণ কিছুই ব্যবহার করছি না। এবং এটার ঘনত্বটা হতে হবে ঠিক এই রকম। এখন আমি চুলাতে তেল দিয়ে দিয়েছি এবং একে একে চামচের সাহায্যে এভাবে করে আমি ভেজে নিব। এবং এটা বড় ছোট যে কোনো সাইজের করে আপনি ভেজে নিতে পারেন। এই লাড্ডুর বিশেষত্ব হচ্ছে এটা বানাতে বেশি উপকরণ লাগে না, তারপরে এটা খেতেও খুব মজার হয়ে থাকে। যে কোনো অতিথি আপ্যায়নে আপনি কিন্তু এই ডেজার্টটা সাথে রাখতে পারেন। আমরা তো যেহেতু যখনই মেহমান আসে তখনই কিন্তু দই, তারপরে সেমাই এসব রেখে থাকি, তার মধ্যে কিন্তু মিষ্টি হিসেবে এই লাড্ডুটাও কোনোভাবে মন্দ হয় না। তো এখন দেখতে পাচ্ছেন এক পাশ ভাজা হয়ে যাওয়ার পরে আমি আরেক পাশ ভেজে নিচ্ছি, উল্টে দিচ্ছি। এটা একেবারে কড়া করে ভাজা যাবে না, খুব অল্প আঁচে ভেজে নিতে হবে, যাতে আপনি যখনই এটা ভাঙতে যাবেন সাথে সাথে যেন ভেঙে যায়। আপনাদের একটু দেখিয়ে দেই সুবিধার্থে। এভাবে করে ধরলেই কিন্তু ভেঙে যাচ্ছে, একেবারে নরম সফট করে ভেজে নিয়েছি আমি। এখন এগুলোকে ব্লেন্ডার করার পালা। সবগুলোকে আমি একসাথে ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আমি একেবারে আধা ভাঙা করে ভেঙে নিব। একেবারে মিহি করে ভাঙা যাবে না, তো আমি কিন্তু আধা ভাঙা করে ভেঙে নিয়েছি। আপনাদের একটু দেখিয়ে দেই, ঠিক এরকম করে আমি ভেঙে নেব যাতে এটা একটু দানা দানা থাকে। তো এখন আমি শিরা করে নেব। শিরা করার জন্য প্রথমে 2 কাপ পরিমাণ আমি এখানে পানি দিয়ে দিলাম এবং এখানে 2 কাপের একটু বেশি পরিমাণ চিনি দিয়ে দিব এবং কিছুক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায়। চিনিটা গলে গেলে তারপরে এখানে আমি যখনই একটু বলক এসে ঘনত্ব চলে আসবে শিরার মধ্যে, তখন আমি এখানে 2টা এলাচ ভেঙে দিয়ে দেব। ভেঙে বা থেতো করে দিলে এটা সুঘ্রাণটা ভালো আসে। তো এখন এটা আমি দিয়ে দিলাম। তারপরে এখন আমি এখানে দেব ফুড কালার। ফুড কালার দিলে লাড্ডুর কালারটা আসে। লাড্ডু আমরা বাইরে যেটা খেয়ে থাকি সেই লাড্ডুর পারফেক্ট কালার আনার জন্য আমি ফুড কালার ব্যবহার করেছি। যখন শিরার পরিমাণটা অনেকটা ঘন হয়ে গিয়েছে তখনই আমি কিন্তু এখান থেকে এলাচটা উঠিয়ে নিচ্ছি। এবং যেহেতু আমি লাড্ডু বানাবো যাতে দাঁতে না পড়ে খাওয়ার সময়, সেজন্য উঠিয়ে নিলাম। এখন আমি এটা চেক করব যে একতার এসেছে কিনা। আসলে একতার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব না, মোটামুটি একতার আসার আগের মুহূর্তে আমি এখানে দিয়ে দেব বেসনগুলো। একতার চলে আসার একটু আগে, যখন মোটামুটি একতার আসবে আসবে ভাব, ঠিক তখনই আমি বেসনটা দিয়ে দেব এবং অনবরত নাড়তে থাকব। এখন এখানে আমি একটা জিনিস করব, একেবারে ফুল আঁচে আমি কিন্তু এটাকে শুকিয়ে ফেলবো না, শিরাটা একেবারে কম আঁচে রান্না করতে থাকবো। এই পর্যায়ে যদি আমি শিরাটাকে একেবারে ফুল আঁচে শুকিয়ে নিই তাহলে কিন্তু বেসনটা অনেকটা শক্ত হয়ে যাবে। আপনি যখনই লাড্ডুটা খেতে যাবেন তখন কিন্তু আপনার শক্ত শক্ত লাগবে। এই পর্যায়ে যখন আপনার মনে হবে যে বেসনটা পুরোপুরি কিন্তু শিরাটাকে সোক করে নিয়েছে, ঠিক তখনই আপনি এখানে দিয়ে দিবেন ঘি। এই লাড্ডু রান্নার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ঘি। এই উপকরণটা আপনার লাড্ডুটাকে একেবারে সুঘ্রাণে ভরে দেবে। আমি একটু করে ঘি হাতে মাখিয়ে লাড্ডুগুলোকে সব বানিয়ে নিচ্ছি। আর এটা বানাতে কিন্তু একেবারেই সহজ আর খুব মজা লাগে কিন্তু লাড্ডুগুলো বানাতে। তো এই গোল গোল লাড্ডুগুলো কিন্তু আমি খুব জলদি জলদি বানিয়ে নিয়েছি। এখন আমি এখানে ফল দিয়ে দিচ্ছি উপর থেকে দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে এখানে একটা করে কিশমিশ বা একটা করে বাদাম দিয়ে দিতে পারেন। আমি এখানে ফয়েলটা দিচ্ছি যাতে একেবারে দোকানের লাড্ডুর মতো লুকটা আসে, সেই জন্য। দেখতেই পাচ্ছেন লাড্ডুগুলো কিন্তু হয়ে গেছে, দেখতে মনে হচ্ছে না বাইরে থেকে কিনেছি। যখনই কোনো মেহমান আসবে অতিথি আপ্যায়নে আপনি যখন এই লাড্ডুটা সার্ভ করবেন কেউ বুঝতেই পারবে না আপনি বাসায় বানিয়েছেন। আল্লাহ হাফেজ।